দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ, ভারত এবং ভূ রাজনীতি। আলোচনার জন্য উপস্থিত আছেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ABM মোশাররফ হোসেন, এবং আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজিকুজ্জামান রতন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। বিশেষ করে ধরেন গতকাল থেকেই একেবারে পুরো বাজারটা যেরকম মাত হয়ে আছে, জাহিদুর রহমান সরকারের উপদেষ্টা দিল্লি বিমানবন্দরে যে ঘটনাটা ঘটেছে সেই পর্যায়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হচ্ছে, তিনি জানিয়েছেন। আলোচনাটা কোন পর্যায়ে হচ্ছে? এই ধরনের পরিস্থিতি তৈরি হলো কেন? দায় কি শুধু ভারতীয়দের, নাকি বাংলাদেশের দিক থেকেও কোনো ভুল আছে, বা কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ জনাব মান্না ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক রতন ভাই সহ দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ভারত আমাদের একটা প্রতিবেশী এবং ভারতের সাথে আমরা একটা ভালো সম্পর্ক, মর্যাদা এবং সম্মানের সাথে আমরা রাখতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে গত আওয়ামী লীগ সরকারের আমল থেকে ভারত একটা বিশেষ দলের প্রতি দুর্বলতার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে এখানে তাদের নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে, যার কারণে দেখবেন যে 15 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, একটা নির্বাচনবিহীনভাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন সম্পূর্ণ জোর করে। আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা পতনের পর হয়তো ভারতের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, কিন্তু আমরা সেটা দেখিনি। আমরা দেখেছিলাম নানা ধরনের প্রোপাগান্ডা বাংলাদেশ সম্পর্কে, সংখ্যালঘুদের উপর নির্যাতন, নানা ধরনের ভাবে তারা গল্প কাহিনী করে বাংলাদেশকে একটা মেলাইন করার চেষ্টা করেছিল। আগে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল, এখন একটা নির্বাচিত সরকার এসেছে এবং এই নির্বাচিত সরকারও চেষ্টা করছে তাদের সাথে সম্পর্কটা স্বাভাবিক করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখি ইদানিং সীমান্তে উত্তেজনা, আমাদের পুষিনের একটা চেষ্টা করা হচ্ছে। এবং আপনি যে কথাটা বলছেন জাহিদুর রহমানের সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা কোনোভাবে তো কাম্য হতে পারে না। কারণ আমরা যতটুকু দেখেছি যে কূটনৈতিক চ্যানেলে ওনার সফর সম্পর্কে ওখানে এম্বাসিকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করার সব কিছু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, এটা করেছে যে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে। এবং আমার কাছে এখানে মনে হচ্ছে যে একটু দৃষ্টিকটু এই কারণে মনে হচ্ছে যে উনি কিন্তু একা যায়নি, ওনার সাথে আরেকটা টিম ছিলেন, আরও লোক ছিলেন, আরও 5-6 জন ছিলেন মনে হয়, তাদেরকে প্রবেশ করতে দিয়েছে, শুধু ওনাকেই বসিয়ে রেখেছে। সুতরাং এখানে মেসেজ ক্লিয়ার যে বাংলাদেশ সম্পর্কে তাদের একটা নেগেটিভ অ্যাটিটিউড এখনো বিদ্যমান। না, সেটা আপনি কেমনি বলতে পারেন? টিমের সবাইকে দিল, তাকে দিল না? না, ওই এখন হলো গভর্নমেন্টের একজন উপদেষ্টা, আর যারা ছিলেন আমি যতটুকু দেখেছি তারা হলো গভর্নমেন্ট কর্মকর্তা এরকম। তো সুতরাং এই ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্ট আজকেও আমি দেখেছি যে এদের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে তারা কথা বলেছে। সুতরাং আমরা মনে করি যে এই ধরনের ঘটনা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না, বরং প্রতিবেশীকে তো আপনি চেঞ্জ করা যাবে না, কোনোভাবেই যাবে না, বরং আমরা মর্যাদা এবং সম্মানের সাথে যারা দুই দেশের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায় সেই দিকেই কিন্তু বাংলাদেশ চেষ্টা করে। এবং বাংলাদেশ কিন্তু বারবার বলে যাচ্ছে যে আমরা সম্মানের সাথে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রেখে আমরা সম্পর্কটা গড়ে তুলতে চাই। কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয়। আজকেও আমি দেখে আসলাম যে ওই যেটাকে বলে নো ম্যানস ল্যান্ডে, সেখানে 10টা লোককে যারা বাংলাদেশ হিসেবে তারা অভিহিত করেছে, কিন্তু বিভিন্ন সোর্স থেকে দেখা গেছে তারা ভারতের নাগরিক, তাদেরকে পুশিং করার জন্য চেষ্টা করে এবং তারা প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ওখানে বসে আছে। তো এই ঘটনাগুলি প্রমাণ করে যে তাদের নির্দিষ্ট একটা এজেন্ডা আছে। এখন হয়তো ভবিষ্যতে বোঝা যাবে যে এটা কত দূর যায়। কীরকম এজেন্ডা? বাংলাদেশকে একটা ডিস্টার্ব করা, বাংলাদেশকে একটা বাধ্য করা যে তাদের যা কিছু বলে তার সাথে একাত্রিত হওয়া, এরকম। যেমন গত সরকার, যেমন আপনার নিশ্চয় মনে আছে, আপনিও তখন রাজপথে ছিলেন, যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি কোনোদিন ভুলবে না,
বলার কথাও না। দেখেন আপনি 5 তারিখ পরে উনি কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং ওখানে বসে কিন্তু উনি নানা কর্মকাণ্ড করেছেন। ভারত তো ভুলে নেই, সেটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ বলেন। তো সুতরাং আমার মনে হয় যে এই সকল ঘটনাই এই অস্থিতিশীল অবস্থা তৈরি করার ক্ষেত্রে কাজ করতে পারে। মানে ওনাদের উদ্দেশ্য একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা। শুধু শুধু অস্থিতিশীল অবস্থা তৈরি করবেই বা কেন, সেটার মধ্যে দিয়ে কিছু অর্জন করবার চিন্তা তো তাদের অর্জন করে থাকতে মানে পারে। শেখ হাসিনাকে যদি যেমন আপনি দেখেন, আমরা দেখেছিলাম বিভিন্ন সময় যখন আলোচনা হয় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে দিয়ে শেখ হাসিনাকে আসার ব্যবস্থা, এই ধরনের দাবি দেওয়া তো আমরা ইনফরমালি শুনি। এখন কূটনৈতিক পর্যায়ে কতটুকু তারা প্রেশার করে এগুলো তো আমরা প্রকাশ্যে বুঝতে পারবো না। জি, যারা রাজিকুজ্জামান রতন, ডাক্তার জাহিদ আজকে তো কথা বলেছে তার এই সফর নিয়ে, ওখানে যা যা হয়েছে। বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যম তো আগে থেকে এসছে বিস্তারিত, সবই নিশ্চয়ই জানেন। কি বলবেন সব মিলিয়ে? এটা একদিকে যেমন একটু লজ্জার, আর একদিকে কিন্তু একটা অদক্ষতারও ছাপ এর মধ্যে পাওয়া যাচ্ছে। কাদের? ভারতীয় কর্তৃপক্ষের। যে অনুষ্ঠানে তিনি যাওয়ার কথা, তিনি তো সেখানে স্পিকার, তিনি কথা বলবেন এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তিনি। তা প্রতিনিধি দলের বাকি সবাই যেতে পারলেন, প্রতিনিধি দলের যিনি মূল ব্যক্তি তাকে যেতে দেওয়া হলো না। এর জবাবটা ভারত কি দেবে? এবং পরে আমরা পত্রিকা যেটা দেখেছি, পরে তাকে আবার অনুরোধও করা হয়েছে, কিন্তু একটা অসম্মানজনক পরিস্থিতিতে বসিয়ে রেখে তারপরে যখন এটাকে একটা আন্তর্জাতিক দিক থেকেও একটা চাপের মধ্যে পড়বেন, একটা সার্কের প্রোগ্রাম, সেখানে তো এই কথাটা আসবে, কারণ বাংলাদেশের উনি নেই কেন। এই চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পরে তাকে অনুরোধ করেছিলেন, কিন্তু তার মানে এই দাঁড়ালো যে আসলে প্রথমে যতটুকু আপনাকে অসম্মান করার আমি করব, তারপরে বলবো সরি বলে আবার ডাকবো। এই কাজটা করতে চেয়েছিল। এতে করে ক্ষতি হলো কার? ক্ষতি হলো ভারতের, যেমন তার পররাষ্ট্র এবং ভারতের রাজনৈতিক রাষ্ট্রীয় ইমেজের, আর চাপটা প্রয়োগ হলো বাংলাদেশের উপরে। তারা বলার চেষ্টা করলেন যে দেখো, আমরা ভারত তোমাদেরকে আমরা অসম্মানও করতে পারি, তোমাদেরকে আবার আমরা আমন্ত্রণও জানাতে পারি। যেমন নির্বাচিত হওয়ার পরে আমন্ত্রণ জানিয়েছিলেন তারা প্রধানমন্ত্রীকে সফরের জন্য, চীনও আমন্ত্রণ জানিয়েছে। শেষে চীন এবং ভারত কোথাও না গিয়ে প্রথম সফরটা মালয়েশিয়াতে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। তাতে করে একটা রাষ্ট্রীয় মানে পরিকল্পনার ছাপ যে পড়েছে এই সফরকে কেন্দ্র করে, এটা তারা বুঝেছে। একটু ব্যাখ্যা করেন। বাংলাদেশ চীনের দিকেও এই মুহূর্তে হেলছে না, ভারতের দিকেও হেলছে না। কিন্তু মালয়েশিয়া থেকে ফিরে তিনি তো চীনেই যাবেন। সাধারণত আমাদের দেশে নতুন করে সরকার হলে তারা প্রথম ভারত যায়, এক ধরনের কাস্টমের মতো বা যেরকম করেই হোক। কিন্তু এইটা এই সরকার ভেঙে দিল প্রথম। তারপরে কথা হচ্ছে যে ভেঙে যদি প্রথম মালয়েশিয়া যায়, তারপরে ইন্ডিয়া গেলে তার একটা ব্যাপার হতো, কিন্তু তা করছে না। এটার পরে আবার চায়না যাচ্ছে। তারপরে এটা একটা মেজর শিফটের একটা সাইন, শিফট এবং একটা মেসেজ দেয়া যে তিনটা দিক এখানে আছে। প্রথমত, চীন এই সময়ে বিশ্ব রাজনীতি, যে আপনি প্রথমে শুরু করেছিলেন ভূ রাজনীতিতে চীন এমন একটা ফ্যাক্টর যেখানে পুতিন আসেন, যেখানে ট্রাম্প আসেন। 2 নম্বর হচ্ছে ভারতের সঙ্গে চীনের সম্পর্কটা কী। 3 নম্বর হচ্ছে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কটা কীরকম। একসময় বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ছিল ভারতের, এখন বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য চীনের। ভারতের বাণিজ্য যদি $14 বিলিয়ন হয়, চীনের সঙ্গে সেই বাণিজ্য কিন্তু 20 থেকে 22 বিলিয়ন ডলারের। ফলে যদি অর্থনৈতিক বিষয়টা দেখা যায়, তারপর প্রকৌশলগত সহায়তা, যে পদ্মা সেতু নিয়ে এত আমরা গর্ব করি, সে পদ্মা সেতু বানিয়েছে কে? টাকাটা বাংলাদেশ, কিন্তু প্রকৌশলগত সহযোগিতা কার? চীনের। আগামীতে নানা ধরনের প্রকল্পে চীনের যে সহায়তার প্রশ্নটা আছে, তাহলে চীনের সঙ্গে যখন ভারতের আবার একটা অর্থনৈতিক, ভৌগোলিক এবং কোনো কোনো ক্ষেত্রে কিছুটা সামরিক কনফ্লিক্টও আছে, সেই সিচুয়ান সহ বিভিন্ন নিয়ে, সেই সময় বাংলাদেশকে কে পাশে পাবে, অথবা বাংলাদেশ কার দিকে ঝুঁকে যাবে? এটা খুব ইম্পর্টেন্ট কি ওদের দুইটা রাষ্ট্রের কারোর জন্যে।
অনেক ভারতের জন্য হয়তো হতে পারে সিকিউরিটি রিজনে বাংলাদেশ তাদের ইম্পর্টেন্ট, বিকজ সেভেন সিস্টার আছে। কিন্তু চীন ভারতের যখন লড়াই হবে তখন বাংলাদেশ কি কোনো ফ্যাক্টর। এই কারণে যদি আপনি আমাদের যে 3 দিক দিয়ে ঘেরা ভারত দিয়ে বাংলাদেশ ঘেরা, সামান্য একটা অংশ মায়ানমার, আর আমাদের বাংলাদেশের প্রবেশ পথ বা বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার পথ হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের পাশেই তো মায়ানমার। মায়ানমারের সঙ্গেই তো চীনের আর্থিক সম্পর্কটা খুবই বেশি, সেটা গ্যাস নিয়ে হোক, সেটা জ্বালানি নিয়ে মানে বনজ সম্পদ নিয়ে হোক, এমনকি রাস্তা সড়ক নিয়েও হোক। তাহলে তার সঙ্গেই আছে আবার বাংলাদেশ। ফলে সব মিলিয়ে এই অঞ্চলে আবার বঙ্গোপসাগর পার হলেই তো ভারত মহাসাগর হচ্ছে গেটওয়ে অফ এক্সপোর্টস। যদি বলি দৈনিক নাকি বঙ্গোপসাগরে ভারত মহাসাগরে গড়ে 4000-এর উপরে বাণিজ্যবাহী জাহাজ চলাচল করে। তো ফলে যে কারণে গভীর সমুদ্র বন্দর অথবা আমাদের বাংলাদেশের সীমানায় যদি একটা সামরিক স্থাপনা হয়, নৌবন্দরের প্রশ্ন হয়, সেটা নিয়ে সাবমেরিন বেস তো হয়েছে এবং তো সেটাতে চায়নার প্রভাব বেশি ছিল। এখন সামনে যদি গভীর সমুদ্র বন্দর প্রশ্ন আসে, সেই গভীর সমুদ্র বন্দরের অ্যাডভান্টেজটা কারা কারা নেবে? এখন বাংলাদেশে সেই বিতর্ক কিন্তু মেলা বছর ধরে চলছে। ফলে সে কারণে চীনের জন্য বাংলাদেশ কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জায়গা। আর সেই ক্ষেত্রে যদি অ্যান্টি ইন্ডিয়ান যে লবি বা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, তার সঙ্গে যদি প্রো চাইনিজ সেন্টিমেন্ট যুক্ত হয়ে যায়, তাহলে এটা দেশের অভ্যন্তরে রাজনীতির সঙ্গে একটা মনস্তাত্ত্বিক বিষয়টা তো যুক্ত হয়ে থাকে। মনস্তাত্ত্বিকভাবে চীন কিন্তু উইনার হয়ে যাবে এখানে। এগুলো যদি দেশের অভ্যন্তরে বাণিজ্য বলি, দেশের অভ্যন্তরে রাজনীতি বলি, দেশের অভ্যন্তরে দেশের প্রতি বিভিন্ন দেশের প্রতি তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা যদি বলি, সেগুলো দিক থেকে চীন এবং ভারতের যদি দ্বৈরথ হয়, সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে চীন কিন্তু বিজয়ী হবে। তাহলে ভবিষ্যতের বিষয়টা কি হবে? বাংলাদেশে যে নতুন ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার বলি অথবা রেল, সেতু, ব্যারেজ, সেই ক্ষেত্রে চীনের ইনভেস্টমেন্টের একটা বিরাট সম্ভাবনা তৈরি হবে। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো। জনাব মোশাররফ হোসেন, মানে উনি কথাটা ধরতে ধরতে একটু ছেড়ে গেছেন, সেই জন্য আবার সময়ও কীভাবে কাভার করবো জানিয়ে তাই আবার আপনার কাছে আসলাম। ভারত এবং বাংলাদেশের, ভারত এবং চীনের মধ্যে এই ধরনের কোনো দ্বন্দ্ব হলে উনি যেটাকে শব্দ বলছেন দ্বৈরথ, এই দ্বৈরথটা তো যে কোনো পর্যায়ে যেতে পারে। একটা যদি আগে তো ওদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হয়েছে, এলাকা দখল টখল করে ছাড়বো না, আবার পরে ছেড়েছে, এগুলো হয়েছে। তো এইটাতে ভারতকে যে জন্য বেশি সিকিউরিটি কনসার্স দেখা যাচ্ছে সেটা তাদের সেভেন সিস্টার দিয়ে। আর একটা খুব বড় ইম্পর্টেন্ট জায়গা হলো আপনার চিকেন নেক, যেটা রংপুর সীমান্তের খুব কাছাকাছি। এইটার উপরে নিয়ন্ত্রণ কার থাকবে? বিকজ এই একটা জায়গা বন্ধ করে দিলে ভারতের জন্য বিরাট সমস্যা, কিন্তু চীন তো বন্ধ করতে পারবে না। বাংলাদেশ কি করবে? সব মিলে বিষয়টাকে কি মনে করেন? আসলে এই দ্বৈরথ হলে কি বাংলাদেশের ভূমিকা কি হতে পারে বা কি করা উচিত? না, আমরা দেখে আসছি কিন্তু বাংলাদেশ কিন্তু সবসময় একটা কৌশলগত অবস্থান নিয়ে আসে, অর্থাৎ কারো পক্ষে না গিয়ে কীভাবে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করা যায়, এই অবস্থা বাংলাদেশ কিন্তু এই ভূমিকায় রেখে চলেছে। আমার মনে হয় আগামী দিনে সেই কৌশলটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। কারণ আমরা এই দুই ভারত অথবা যদি চীনের পক্ষে আমরা যাই, তাহলে কিন্তু আমাদের নানা সংকট তৈরি হতে পারে, নানা সংকট। আপনি এই এখন আমরা পুশিনকে আমরা মোকাবেলা করতে হচ্ছে। তারপর আপনি যে কথাটা রতনে বলেছে যে ভারতের উপর আমরা অনেকটা ডিপেন্ডেন্ট। যদিও আবার আমাদের বাংলাদেশে যদি আপনারা এখন একটা নতুন সরকার এসেছে, আগামী দিনে আমরা এই সরকার কিন্তু ঘোষণা করেছে প্রায় আমরা 1 কোটি লোকের আমরা চাকরির সংস্থান করব। সেই ক্ষেত্রে কিন্তু এখানে বিনিয়োগ দরকার। আর বিনিয়োগে বর্তমান বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, একমাত্র চীন ছাড়া আপনাকে সহায়তা করার মতো কিন্তু কোনো শক্তি কিন্তু নাই। আমেরিকা কি ওই পরিমাণ বিনিয়োগ করে? কারণ আমাদের যে এটা তো সবাই জানে যে এখন চীনের বিনিয়োগ আমাদের দেশে বেশি, হ্যাঁ, যার কারণে এবং আপনি দেখেন আমরা দেখলাম এই 3 মাসের মধ্যে যে চীনের প্রস্তাবগুলো কিন্তু বাংলাদেশের জন্য দরকার। এই যেমন আমরা দেখলাম যে সরকার 2টা সেতু করতে চাচ্ছে, যমুনা সেতু আর পদ্মা সেতু, সেখানে চীন বলেছে আমরা বিনিয়োগ করতে চাই। তারপর আজকে দেখলাম যেরকম ধরেন তিস্তা সেতু দিয়ে, তিস্তা ব্যারেজ দিয়ে আমরা তো কিছু করতে পারছি না। তিস্তা ব্যারেজ দেখেন গভর্নমেন্ট কিন্তু একটা কৌশলগত অবস্থা অবলম্বন করেছে, আমরা নিজেরাই করব, এই ধরনের একটা অপোজিশনে গেছে। কারণ এইটাও ওই যে দুই পাওয়ার শক্তি কাউকেই বাংলাদেশ কিন্তু বিব্রত করার অবস্থা করতে চায় না বা তাদেরকে বিরুদ্ধে নিতে চায় না। আরেকটা দেখবেন আজকে আমরা দেখলাম যে সরকার 10টা জেলায় নতুন করে রেলওয়ে
এক্সটেনশন করতে চায়, সেখানেও কিন্তু চীন বলেছে আমরা এখানে বিনিয়োগ করতে চাই। তো সুতরাং বাংলাদেশ চীন এখন বলেছে, সরকার তো সিদ্ধান্ত করেনি। না, চীন অলরেডি বলেছে যে আমরা এখানে যদি সরকার সহযোগিতা চায়, বিনিয়োগ চায়, আমরা এখানে করতে পারি। তো এই ধরনের চীন যেভাবে বাংলাদেশকে এগিয়ে আসছে, অন্য কোনো শক্তি কিন্তু নেই। আজকে দেখেন ইউরোপের অবস্থা খুবই খারাপ। মানে এই যে আপনি এই কথাটা বলছেন, এটা কি আপনি আপনার কথা বললেন নাকি আপনার গভর্নমেন্টের পজিশন? না, আমি যতটুকু আমার সেন্স, মানে আপনার না গভর্নমেন্টের পজিশন না, আমি নিজে বুঝি জি। যে আগামী দিনে যদি বাংলাদেশকে বিনিয়োগের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আপনি নিয়ে যেতে চান, এই ধরনের বড় বড় বিনিয়োগ কিন্তু আমাদের প্রয়োজন। আপনি দেখেন যে পদ্মা সেতুতে, কিন্তু আপনার আগের সরকার আমেরিকার সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করেছে, জি এবং বর্তমান সরকার যেটা নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার সেটাকে রেখে দিয়েছে। চুক্তি তো চটকসে ভেঙে দেওয়া যায়ও না, যায়। কিন্তু তাকে ক্যারি করতে হচ্ছে। এই যে তেল নেব, রাশিয়া থেকে তেল নেবো, তো আমেরিকা থেকে অনুমতি নিয়ে আমাকে নিতে হয়েছে। না, এই সব চীনের সাথে যদি আপনি সহযোগিতা করতে চান, এই যে একটা কথা যারা রতন বলতে নিবার বললেন না, সেটা হচ্ছে মিলিটারি যে সাপোর্ট আপনার সিকিউরিটি ইত্যাদির প্রশ্নে, আপনার ম্যাক্সিমাম ওয়েপন্স তো চায়না থেকে নেওয়া। কিন্তু এখনকার বাণিজ্য চুক্তি যদি আপনি বানান আমেরিকার সঙ্গে, তারপরে আপনি চায়নার থেকে আর এরকম কিছু নিতে পারবেন না। না, সেই মানে ভূ রাজনীতিটা ওই জন্যই ইম্পর্টেন্ট। একটা জিনিস ধরলেও সব মিলেই তো আপনাকে একটা জিনিস বিবেচনা করতে হবে। না, সেইটা আছে। এখন আপনি এই যে আপনি যে কথা, যে চুক্তিটার কথা ডক্টর ইউনূস শেষ সময় যেটা করে গেলেন, এখন আপনিও বললেন যে কোনো চুক্তি বাতিল করা যায় না, হয়তো এইটা করতে পারে, সোলো করা যেতে পারে, হয়তো বাস্তবায়নটা সোলো। না, এখন একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে যে আমেরিকান সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করে দিয়েছে, বলেছে এটা কার্যকর হতে পারে না। আপনি ওটার উপর দাঁড়াতে পারবেন কিনা তা আমি জানি না, কারণ ওই কোর্ট বললেই যে মানবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেইটা অনুযায়ী চলবে নাকি নতুন কিছু যুক্ত করবে। আমাদের তো উইকনেস আছে, বিকজ আমাদের বিরাট ধরনের ভলিউম অফ গার্মেন্টস এক্সপোর্ট আমাদের আমেরিকাতে হয়। জি, না, এই সংকট তো আছে, আপনি এই সংকট তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর আপনি এর বাইরে কোথায় আপনি বিনিয়োগ পাবেন, সেটাও কিন্তু একটা বিরাট সংকট আমাদের জন্য। আমাদের জন্য নানা সংকট কিন্তু সামনে অপেক্ষা, চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখন ধরেন আপনার, আমরা অন্য কোনো খাত থেকে, জায়গা থেকে যে আমরা বিনিয়োগ আকৃষ্ট করব, সেই অবস্থাটাও কিন্তু নাই। কারণ ইউরোপ কিন্তু আপনার টোটালি কলাপস। জাপান থেকে তো করছেন, জাপান থেকে তো হিউজ ইনভেস্টমেন্ট হয়। আমাদের ডিপ সি পোর্ট তো আমরা জাপানের কাছে দিলাম না, দিলে কিন্তু জাপানের যে কোনো প্রজেক্ট কিন্তু অনেক কস্টলি, কিন্তু চায়না কিন্তু অনেক সহজে করা যায়। এটা তো আপনার বিবেচনা করতে হবে। আবার চাইনিজরা খুব ব্রাইব করে, এটা মানে সংগঠনগুলো বলে যারা যারা ইনভলভ আছে, মানে সবার মধ্যেই রিলেটিভ অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। তার মধ্যে চায়নাতে সহজে করা যায়, কম দামে করা যায়, আপনার টেকসই হতে পারে, এরকম জিনিস পাওয়া যায়। বটেই তো, কিন্তু আমরা কি যেতে পারছি? আমি যে বাণিজ্য চুক্তি করে আসছি তার জন্য না, এখন এইটা তো একটা বিরাট চ্যালেঞ্জ আছে যে আমেরিকাকে আপনি কনভিন্স করেই করতে হবে। হয়তো আমরা অনেক জায়গায় দেখি যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমেরিকা কিন্তু অত বেশি ইন্টারফেয়ার করে না, কিন্তু আপনি দেখবেন এই চুক্তি কিছু, যেমন আপনি অস্ত্রের ক্ষেত্রে তাদের নিষেধাজ্ঞা থাকতে পারে। মানে আমেরিকা করে না, চায়না কি করে? না, চায়না তো ধরেন সাধারণত ধরেন এত বড় পদ্মা ব্রিজ করেছে, কোনো শর্ত টর্ত কি দিয়েছে? দেয়নি। আমেরিকা নিজে করে না, কিন্তু IMF ওয়ার্ল্ড ব্যাংক তো দেয়। এই সংকট তো আছেই, আমাদের মতো তৃতীয় বিশ্বতে এই সংকটগুলি আছে, এগুলি মাথায় রেখেই তো আমাদের এগিয়ে যেতে হবে। জি, আসবো আবার আপনার কাছে, যারা রাজি করেছে আমার রতন, সেম প্রশ্ন আপনার কাছেও। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটার বাধ্যবাধকতা বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবে। এক, আমার কাছে যেটা মনে হয় যে মালয়েশিয়ার সঙ্গে একটা চুক্তি হয়েছিল, মালয়েশিয়া কিন্তু চুক্তির কিছু কিছু জিনিস তারা বিবেচনা করেছে এবং তারা সেই বিষয়গুলোকে স্থগিত করে রেখেছে। ফলে যদি মালয়েশিয়ার কাছ থেকে এই শিক্ষাটা নেয়, সেই ক্ষেত্রে যদি চীনের সহযোগিতা পায়, তাহলে বাংলাদেশ কি করবে? এক। দুই নম্বর হচ্ছে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে যে লেজেগোবরা অবস্থায় পড়েছে আমেরিকা, এইটার একটা অ্যাডভান্টেজ বাংলাদেশ নিতে পারবে কিনা। তিন নম্বর হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যদি দেখি, বাংলাদেশে বিনিয়োগ করছে প্রায় সবাই। এখানে চীন আছে, এখানে ভারত আছে, এখানে জাপান আছে, এখানে রাশিয়া আছে, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো আছে, জার্মানি এখানে আছে, এবং আমাদের তেল গ্যাসের উপর বিনিয়োগটা আছে মার্কিনীদের। যদি আমরা শেভরন বলি, যদি আমরা তাল্লো বলি, যদি অক্সিডেন্টাল বলি, কিংবা কনকোফিলিক্স বলি, এগুলো সবই হচ্ছে আবার আমেরিকান। তো ফলে তেল গ্যাস জ্বালানির সেক্টরটা আমেরিকান, কিন্তু বাকি সমস্ত সেক্টর ইনফ্রাস্ট্রাকচারের তার বেশিরভাগই হচ্ছে কিন্তু আমেরিকার বাইরের অন্যরা। আর একটা বিষয় হচ্ছে যে গোটা বিশ্বের অ্যাপারেল এক্সপোর্টের ক্ষেত্রে 1 নম্বরে হচ্ছে চীন, প্রায় 36%। 2 নম্বরটা নিয়ে আমরা কম্পিটিশনে আছি ভিয়েতনামের সঙ্গে,
কখনো ভিয়েতনাম, কখনো বাংলাদেশ, ওই সেটাও কিন্তু 7-8% বেশি না। এখন যদি কস্ট অফ প্রোডাকশন এটা বাড়ে এবং বাংলাদেশে যদি সস্তা শ্রমশক্তিটাকেই কাজে লাগায়, তাহলে এই জায়গায় একটা রিলেটিভ অ্যাডভান্টেজ পেয়ে যাবে কিন্তু বাংলাদেশ। ফলে চীনের ছেড়ে দেওয়া বাজারে কে আবার ঢুকবে, এগুলো নিয়েও কিন্তু বিষয় আছে। বিরতির সময় হয়ে গেছে, একটা ব্রেক নিয়ে আসি, তারপর আবার আপনার কাছে আসবো। দর্শক, একটা ব্রেক নিচ্ছি, সাথেই থাকবেন, ফিরে আসবো আবার এই দুই অতিথির সাথে। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। কথা বলছিলাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজিকুজ্জামান রতনের সঙ্গে। আপনার কথা তো শেষ হয়নি তখন। না, দেখুন, বাংলাদেশের যদি আমদানি রপ্তানির আমরা যদি স্ট্যাটিস্টিক্সটা দেখি, আমরা আমদানি করি প্রায় $90 বিলিয়ন, রপ্তানি করি $56 থেকে $58 বিলিয়ন। রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে প্রায় 80% কাছাকাছি হচ্ছে আমাদের গার্মেন্টস পণ্য। এটা আমাদের দেশের জন্য যেমন একদিক থেকে আমরা গার্মেন্টস রপ্তানিতে পৃথিবীতে দ্বিতীয়, আর আবার আরেক দিক থেকে এটা অসহায়ত্ব যে আমরা একটা রপ্তানির উপরেই নির্ভর করছি। এইটাকে কেন্দ্র করেই তো মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কখনো কন্ট্রোল আরোপ করতে চায়। একটা সিঙ্গেল কান্ট্রি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের গার্মেন্টস এক্সপোর্টার সবচেয়ে বেশি, প্রায় $6 বিলিয়ন। কিন্তু যদি আবার ইউরোপিয়ান ইউনিয়নকে ধরি, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু প্রায় $22-23 বিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়নে যায়। এখন বিশ্ব পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কেমন হবে, চীনের সঙ্গে সম্পর্কটা কীরকম হবে, আগামী দিনে নতুন এক্সপ্লোর করা যাবে কিনা আমাদের মার্কেট, এগুলোও যদি বিবেচনা থাকে, একদিকে যেমন একক পণ্য হিসেবে গার্মেন্টসের উপর নির্ভরশীলতা, অথবা একক রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা, এটাও কিন্তু আমাদের ভবিষ্যতে একটু কাটানোর উপায় হতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশে তো ফ্রম পিন টু প্লেন পারে, ফ্রম পিন টু প্লেন, এটা আমরা তো চীনের উপর নির্ভরশীল, আলপিনও কিনি আর ফাইটার প্লেনও কিনি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হলো, এই চুক্তিতে যে কথা বলা আছে, একদিকে যেমন আমাদের যাত্রীবাহী বিমান সেটা কেনার তো চুক্তি হয়েই গেল, যে প্রায় 45,000 কোটি টাকার এই কেনা হবে 36 সাল পর্যন্ত। কিন্তু যুদ্ধ বিমানের ক্ষেত্রে কি হবে? ইরান কিন্তু এবার যুদ্ধের চেহারা পাল্টে দিয়েছে, যে সেই $3-4 কোটি খরচ করে যুদ্ধ বিমানের চাইতে ড্রোন যে অনেক বেশি পাওয়ারফুল এবং স্মল আর্মস যে কখনো কখনো যুদ্ধের ক্ষেত্রে মানে ভূমিকা পালন করতে পারে, ফলে আগের মতো ওই বিশালাকার নৌবাহিনীর জাহাজ অথবা ডেস্ট্রয়ার অথবা ওই সুরক্ষিত আয়রন ডোম, এগুলো কিন্তু এখন যুদ্ধের এইবার এই যুদ্ধটা কিন্তু যুদ্ধের গতি প্রকৃতিটাকে অনেকটা পাল্টে দিয়েছে। ফলে আগামী দিনে পৃথিবীর দেশগুলো, বিশেষ করে যেগুলো ছোট দেশ বলে যাদেরকে বলা হয়, তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন করে সাজাবে, সেটাও কিন্তু নতুন ভাবনায় আসতে পারে। ফলে বিশ্ব রাজনীতির এই পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের বাণিজ্য নীতি, এটা নিয়েও কিন্তু বাংলাদেশের সরকারকে ভাবতে হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রেখে কেউ যে শেষ পর্যন্ত খুব ভালো থাকতে পারে না, সর্বশেষ ইসরায়েলের সঙ্গে সম্পর্কটাও আমরা দেখছি প্রতিদিন। যে ইসরায়েলের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমেছে বলে অনেকে মনে করছেন, সেই ইসরায়েলের সঙ্গে প্রতিদিনই তো তাদের দর কষাকষি বা মন কষাকষি চলছে। ফলে আমাদের মনে হয় যে আমাদের নিজেদের দেশের বিষয়টা একটু ভালো করে দেখা উচিত। এক্ষেত্রে সৌদি আরবের উপর ম্যান পাওয়ার এক্সপোর্টের ক্ষেত্রে যেরকম আমাদের নির্ভরশীলতা আছে, ওটা কাটা পড়ার একটা ভূমিকা যেমন থাকতে হবে। এবার যুদ্ধের পরে কিন্তু পরিস্থিতিটা পাল্টে যাবে মধ্যপ্রাচ্যের। আবার মালয়েশিয়াতে আমাদের 8 লক্ষ প্রবাসী শ্রমিক, তারা যে কীরকম একটা মানে অমানবিক জীবনযাপন করে, যে মালয়েশিয়াতে একসময় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে G2G-তে ছিল 69,000 টাকা খরচ হওয়ার কথা। ইন্টারিম গভর্নমেন্টের সময় ইউনূস সাহেব তার নিজের একটা এজেন্সি খুলে তারপরে সেটা তিনি G2G-তে বাড়িয়ে দিলেন 1,70,000 টাকা। তার মানে এক ধাক্কায় 1 লাখ টাকা করে বাড়িয়ে নিলেন। কিন্তু বাস্তবে মালয়েশিয়ায় যেতে খরচ হয় 3 লাখ থেকে 4 লাখ টাকা, এবং যাওয়ার পরেও সেখানে সিন্ডিকেটের কবলে পড়ে কী পরিস্থিতির মধ্যে তারা পড়ে। ফলে প্রধানমন্ত্রী যখন যাবেন, তখন অন্যান্য অনেক কিছুর সঙ্গে সঙ্গে আমাদের যে মধ্যপ্রাচ্যের পরে বৃহত্তম যে শ্রমবাজার যেটাকে বলি মালয়েশিয়া, সেই মালয়েশিয়াতে আমাদের এই শ্রমিকদের দুর্দশার বিষয়টা তিনি নিশ্চয়ই দেখবেন। এর পাশাপাশি যে জিনিসটা আছে, আমাদের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীলতা আমাদের খুব বেশি নাই, কিন্তু আমাদের বিদ্যুৎ তো প্রয়োজন হবে। চীনের সঙ্গে সহযোগিতায় আমরা কি সৌর বিদ্যুতের জায়গায় যেতে পারবো?
একটু সাবজেক্টটা অনেক বড় হয়ে অনেক যাচ্ছে বড় এবং হয়ে যাচ্ছে। আমি আবার তাহলে আমি বলবো যে এই সমস্ত কিছু নিয়েই আপনি শুরুতে যে বলেছিলেন যে চীনের সঙ্গে তাহলে এই সম্পর্কের ক্ষেত্রে মার্কিন চুক্তি কি কি প্রভাব বিস্তার করবে, এটা নির্ভর করবে বাংলাদেশ তার নিজের ব্যাপারে কতখানি শক্ত অবস্থান নেবে সেটার উপরে। যদি নিতে পারে তাহলে সেই ক্ষেত্রে এই চুক্তি থাকা সত্ত্বেও কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক তারা ভালো করতে পারবেন। জনাব মোশাররফ কি মনে করেন? না, খুবই একটা ভাইটাল পয়েন্ট কি তুমি বলেছেন, এবং আমি খুব স্বীকার করছি, ধরেন এইটা নিয়ে আমি বেশ কয়েকটা আলোচনাই করেছি এই জায়গাতেই, কিন্তু উনি এখন যেটা বলছেন যে ওই চুক্তি বহাল থাকলেও আমরা চীনের সাথেও সম্পর্কটা চালিয়ে যেতে পারি। দিস ইজ আ নিউ ওয়ার্ড আমি শুনলাম। না, এইটা তো সম্ভব, এইটা আমরা সম্ভব, কারণ এখানে কিন্তু যেমন মার্কিনদের স্বার্থ এখানে আছে, তারাও যে খুব বাংলাদেশের উপর এক্সট্রিমলি প্রেশার করবে সেইটা কিন্তু সুযোগ কম। কারণ যে কথাটি রতন ভাই বলেছে যে গ্যাসের ক্ষেত্রে তাদের এখানে একচেটিয়া প্রভাব তাদের এখানে আছে। তারপর এখন ধরেন এই আপনি যেটা বললো বিমান, তারপর আমার মনে হচ্ছে অস্ত্রের ক্ষেত্রে তাদের শর্ত মানতেই হবে কাদের? আমেরিকার, কারণ চুক্তি অনুসারে। কারণ তারা কিন্তু মূল টার্গেটটা ওখানেই করেছে আমার কাছে যতদূর মাঝে, ইউনুস সরকার যে চুক্তিটা করেছে তাদের কাছ থেকে অস্ত্র কিনতে হবে, যেটা আগে একচেটি আমরা চায়নার কাছ থেকে কিনতাম। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে তাদের রেস্ট্রিকশন থাকবে। চায়নার কাছে আমরা অনেক সহজে পাই, সস্তায় পাই, কিন্তু এখানে কিন্তু চুক্তি তো ওটা আপনি অনেক স্বাক্ষর handy। করেছেন, এখানে তো আপনি চুক্তি স্বাক্ষর করেছেন। হ্যাঁ, চুক্তির স্বাক্ষর করা আছে, কিন্তু উনি বলছেন যে ওটা থাকা সত্ত্বেও তার না, সাথে সম্পর্ক ওইটা চালাতে হবে। থাকা সত্ত্বেও তাহলে আপনার যাবে। ডেভেলপমেন্ট ওয়ারের ক্ষেত্রে হয়তো আমেরিকার অত মাথা ব্যথা থাকবে না নানা ক্ষেত্রে, কিন্তু এই সকল কিছু কিছু বিষয় মনে হয় আমার মানে তাদের চুক্তির শর্তের মধ্যে এরকমও আছে যে চীনের কি বলে আমেরিকার সাথে যাদের সম্পর্ক খারাপ, যাদেরকে তারা পছন্দ করছে না, সেই সব দেশে রপ্তানি করবার ক্ষেত্রে যদি আমেরিকার আপত্তি থাকে তাহলে আপনি করতে পারবেন না। এখন আপনি যদি সেই মানে এটা একভাবে যদি দেখেন তাহলে আমার ন্যাশনাল ইন্টিগ্রিটি সভারেন্টির উপরেও উপর একটা আঘাত দিয়ে হানে, আসে। আঘাত হানে এটা। কিন্তু আপনি ওই যে কথাটা বললেন, মানে আমরা যেটা মানে যেমন আমরা গার্মেন্টসে আমেরিকার উপর ই করি, এবং আপনি দেখেন এই চুক্তিটা কিন্তু একটা জায়গায়, হ্যাঁ একটা জায়গায় কিন্তু আমরা দুর্বল। কারণ আপনি দেখেন এই চুক্তিটা স্বাক্ষরের ক্ষেত্রে কিন্তু ওইটা একটা বিরাট কাজ করেছে, ওই যে গার্মেন্টসের আমাদের 35% ওরা ট্যাক্স বসিয়ে দিয়েছিল। না, চুক্তি স্বাক্ষরের ব্যাপারে এটা যে কাজ করেছে তা কেমনি বলতে পারি, এটা তো কেউ জানেই না কখন কিভাবে হয়ে গেল। না হয়েছে, তারপর যারা জানে, আপনারা হয়তো জানেন এবং জামাত জানতে, না এটা বলছে অন্তর্বর্তী সরকার বলেছে, কিন্তু দুই পক্ষ থেকে কেউ কিন্তু স্বীকার করেনি, দুই পক্ষের কেউ কিন্তু স্বীকার করেনি। আপনারা গভর্নমেন্টের মানে যে দাবি যে আপনাদের সাথে আলোচনা করেছে সেটা ডিনাই করেননি, আর জামাত করেছে ডিনাই, কিন্তু সেটা এতই মিনমিন করে না আপনি দেখেন এখানে একটা কিন্তু যখন আমাদের গার্মেন্টসের উপর ট্রাম্প কিন্তু বলেছিল যে 35% ট্যাক্স দেবে, কিন্তু এই চুক্তির পর কিন্তু এটা কমিয়ে কিন্তু 19% নিয়ে এসেছে। সে তো সারা বিশ্বে 19 এবং আগের 15 মিলে 34 আছে এখন 34 আছে। তো এই সংকটগুলি তো আমাদের মধ্যে আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ আমাদের মূল বৈদেশিক ইনকামের মধ্যে আমাদের গার্মেন্টস কিন্তু অন্যতম। না, এটা তো রতন সাহেব বললেন যে ওই একটা জায়গাতে দুর্বল আছি আমরা, ওই একটা জায়গাতে। আমেরিকার কাছে আমরা অন্য কোন জায়গায় দুর্বল? তো আরেক জায়গায় টাকা পয়সার জন্য আছি দুর্বল। তারা দিতে পারে যখন এডিবি দেয়, আইএমএফ দেয়, ওয়ার্ল্ড ব্যাংক দেয়, সেটাও তো আমেরিকারই, হ্যাঁ তাদের একটা প্রভাব আছে। জি, আরেকটা দেখেন যে আমাদের আরেকটা বিষয় আমার মনে হয় যে এই যে ইরান আর আমেরিকার যুদ্ধে আমাদের আরেকটা ইম্প্যাক্ট বাংলাদেশ উপর পড়বে হয়তো, সেটা হলো এই যে জনশক্তি। কারণ এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির স্ট্র্যাটেজিটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে কি হবে এটা কিন্তু বাংলাদেশ যদি কূটনৈতিকভাবে খুব ভালোভাবে আমরা মোকাবেলা না করতে পারি তাহলে কিন্তু আরেকটা সংকট হবে। কারণ আপনি দেখেন সৌদি আরব, এই যে একটু ব্যাখ্যা করেন, ধরা হোক যেহেতু তারা বলছে শুক্রবারে একটা চুক্তি হয়ে যাবে, হরমুজ প্রণালী খুলে দেবে, যদি ওটাতে ধোঁয়াশা তো কাটে না, কারণ ট্রাম্প বলেন একটা, ইরান বলে আর একটা, ইসরায়েল চুপ, যারা সবচেয়ে বড় পার্টি, যাদের জন্য যুদ্ধ হলো, তারাই এখন কোথায় আছে ঠিকমতো বোঝা যাচ্ছে না। কাজে একটা ধোঁয়াশা তো আছে, কিন্তু তারপরেও সবাইকে দৃঢ়ভাবেই বলছে যে চুক্তি শুক্রবার হয়ে যাবে। ধরেন হলো, তারপরে ইম্প্যাক্টটা কি বলছেন আপনি? না, মধ্যপ্রাচ্যে যে আমাদের মূল জনশক্তি যেটা আমরা রপ্তানি করি, অনেকে কিন্তু ফেরত আসছে, কিন্তু আগামী দিনে কাজের ক্ষেত্রটা কতটুকু তৈরি হবে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমাদের অর্থনীতির উপর একটা বিরাট চাপ পড়তে পারে। ইনফ্যাক্ট ধরেন আমি এই জিনিসটা জানি না, আমাদের যে মানুষগুলো সৌদি আরব যেত বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেত, এই যুদ্ধের পরে এই চুক্তি যদি হয়ে যায় এবং হুরমুজ প্রণালী খুলে দেওয়া হয়, যুদ্ধ বন্ধের কথা হয়, তাহলে আবার মানুষ যেতে অসুবিধা কি আছে? না, যেতে আপনি ওখানে, আমরা যতটুকু ব্যক্তিগত আপনিও জানেন আমরাও জানি, ওখানে কিন্তু যেই পরিমাণ সরকারি চ্যানেলে যায় এর আর অনেকগুলো কিন্তু বেসরকারি বা প্রাইভেটলি যায়, তাদের অবস্থা কিন্তু খুবই করুণ।
আপনার খুবই করুণ অবস্থা তাদের। এখন সেই স্ট্যাটাস নিয়ে তারা কতটুকু কেনে ইনকাম করে দেশে রেমিটেন্স পাঠাতে পারবে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন দেখা দেবে আগামী দিনে। আর এই যে মালয়েশিয়ার সাথে পাঠানোতে সমস্যা হবে মনে করছেন, হতে পারে। ইনকাম করতে সমস্যা হবে? ইনকামও হতে পারে, পাঠাতেও সমস্যা হতে পারে। যেমন আপনার মালয়েশিয়া, আপনি যে কথাটি রতন ভাই বলেছে যে G2G চুক্তি যদি হয়, কিন্তু সেখানে আমরা তো এর আগে আমরা দেখেছি যে একটা সিন্ডিকেট, এখানে আমাদের দেশেও যেমন সিন্ডিকেট আছে, ওই দেশের গভর্নমেন্টের মধ্যে কিন্তু একটা সিন্ডিকেট আছে। এইগুলি আপনি ভাঙবেন কিভাবে? এইগুলি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় দেখা যাবে। কোনো একটা কিছু ইঙ্গিত করছেন আপনি? হ্যাঁ, অবশ্যই সেটা সব কথা তো আর প্রকাশ্যে বলা এগুলো যায় কোনো লেখালেখি তো হয়েছে হ্যাঁ। যে এখান থেকে এত টাকাই কেন মানুষের যেতে হচ্ছে, সেই ব্যাপারে সিন্ডিকেটের কথা যখন আমরা দেশের ভেতরে লোকেট করলাম, তখন দেখা গেল যে এই এবং আপনাকে মালয়েশিয়ান সিন্ডিকেটও যুক্ত আছে। আচ্ছা, আপনাকে একটা ঘটনা বলি। এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে বাংলাদেশের এক নাগরিক মামলা করেছিলেন, আপনি হয়তো জানেন সেটা, এবং উনি মালয়েশিয়া থাকেন। উনি বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়া এয়ারপোর্টে গেলেন, গভর্নমেন্ট কিন্তু তাকে গ্রেফতার করছে। কেন মামলা করা হয়েছে? অর্থাৎ তাদের স্বার্থ ওখানে ক্ষুণ্ণ হয়েছে। মানে ওখানকার সিন্ডিকেট অত পাওয়ারফুল। জি, পাওয়ারফুল। তো এইগুলি তো বিবেচনায় রেখে এখন আমাদের এইবারে আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন, এগুলো নিশ্চয়ই আলোচনা আসবে, আমি আসবে। জানি না, কিন্তু মানে সবকিছু রেখে মালয়েশিয়াতে আগে যাবার, শুধুমাত্র যে ভারতে যাবো না বলে মালয়েশিয়া গেলাম এরকম তো না, নিশ্চয়ই মালয়েশিয়া যাওয়ার রিলেটিভ অ্যাডভান্টেজও ক্যালকুলেট করেছে সরকার। জি। সেটা কি? সেটা হতে পারে যখন আমাদের যদি আমরা জনশক্তির যেটা বন্ধ আছে দীর্ঘদিন, এটা যদি আমরা রাষ্ট্রীয় চ্যানেলে যদি আমরা চালু করতে পারি, তাহলে আমাদের প্রচুর কর্মসংস্থান, কারণ এই সরকারের অন্যতম একটা আপনার কমিটমেন্ট আছে, কিন্তু আমরা 1 কোটি লোকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি। আমার মনে হয় ওই লক্ষ্যটাকে সামনে রেখেই যাচ্ছে। আবার যদি মালয়েশিয়ার সাথে বিনিয়োগের ক্ষেত্রে যদি কোনো নতুন পথ খোলা যায়। না, এই যে সিন্ডিকালিজমের কথা যেটা বললেন, সিন্ডিকেট করে ওইখানেরও চাপ দিচ্ছে আমাদের এখানকার উপরে, এগুলো নিশ্চয়ই আলোচনায় আসবে। আসতে পারে, অবশ্যই আসবে। জি, যেটা বলছিলেন সেটা, না এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের, জি, এখন তো ধরা যায় যে যুদ্ধটা বন্ধ হবে, যদিও একটা বড় প্রশ্ন কিন্তু আছে, এটা আবার প্রশ্ন বলতেছে, আমি পরে আপনাদের কাছে জিজ্ঞেস করতাম। মানে যে অবস্থাতে যদ্দূর পর্যন্ত আমরা জেনেছি, এই অবস্থায় একটা চুক্তি হলো, হুরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, যুদ্ধ বন্ধ হলো, জিতলো কে তখন? না, ইসরায়েল হেরে গেল, এটা একদম শিওর। আমি আমার কথা বলছি, ইসরায়েল হেরে গেল, ইসরায়েল কোনো পার্টি নয় না, যদি এইভাবে হয়। জি, এখন হতে পারে ধরেন আপনি মিডল ইস্টে তো আমেরিকা তার একটা বিরাট মিত্র আছে, এবং ইরান যেভাবে চতুর্দিকে, এবং আমরা তো এটা মানে ইন্টারনাল আমরা বুঝতেছি, এটা তো শুধু ইরানের আর আমেরিকার যুদ্ধ না, কারণ ইরান যেই অস্ত্রগুলি ব্যবহার করেছে, আমেরিকার মতো অত্যাধুনিক অস্ত্র সেখানে তাদেরকে কিন্তু প্রতিরোধ করতে পারে নাই। এখানে আমরা ইনডাইরেক্টলি বুঝি যে রাশিয়া অথবা চায়না বা অন্য শক্তির এখানে তো কিছু ইনফ্লুয়েন্স আছে। এটা তো ড্রোন ওয়ার, যেটা রতন বললে, এটা তো ড্রোন ওয়ার, এবং ড্রোন, এবং আমরা তো এটাও দেখেছি যে অন্য দেশের ড্রোনও ব্যবহার করেছে ইরান। হ্যাঁ হ্যাঁ, এই সুতরাং এখানে তো অনেক ইন্টারেস্ট আছে। ড্রোন, মিসাইল যাই করেছে, সুতরাং আমেরিকা হয়তো চাচ্ছে যে এই যে যুদ্ধটা যেভাবে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, তার ইন্টারেস্ট এখানে ক্ষুণ্ণ হতে পারে, যেখানে যে চুক্তির মাধ্যমে এখান থেকে বেরিয়ে যাওয়ারও একটা উপায় তারা খুঁজতে পারে। আমেরিকার বিশেষ করে ট্রাম্প সাহেব হয়তো নিজে ভালো করে বুঝতে পারেননি যে দে আর ডিকেইং, সেটা তাদের কংগ্রেস বুঝেছে, তাদের সিনেট বুঝেছে, তাদের জনগণ বুঝেছে। বিরাট বিরাট মিছিল হচ্ছে যুদ্ধ বন্ধ করার পক্ষে। ট্রাম্প সাহেব যে যুদ্ধ বন্ধ করছেন, সেটা তো কোনো বিবেকের তাড়নাই করছে যে এরকম বলার জায়গা খুব কম, ইন্টারনাল প্রেশার আছে, তার বিরাট প্রেশার আছে, সেই জন্যে করেছেন। সেই অর্থে আমেরিকার জনগণের একটা বিজয় হয়েছে হয়তো, বাট আমেরিকা বাই অ্যান্ড লার্জ পরাজিত হয়েছে এই জায়গাতে, এরকম বলতে হবে। তারা জিততে তো পারেনি না। এখানে কিন্তু আপনার যুদ্ধ আপনি দেখবেন, এখানে আপনি দেখবেন স্থল যুদ্ধ কিন্তু হয়নি, যুদ্ধটা হয়েছে কিন্তু আকাশপথে। তবে যুদ্ধের চেয়ারে বদলে গেছে ওখানে, হ্যাঁ, আকাশপথে। কিন্তু আপনি ইতিহাস যদি দেখেন যে ইরানের যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানে কিন্তু ইরানকে পরাজিত যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে, সেটা আমেরিকার জন্য হয়তো আরো ঝুঁকির মধ্যে যেতে পারে। যে ভৌগোলিক অবস্থানে, এই অবস্থানে কিন্তু স্থল যুদ্ধ ছাড়া ইরানকে পরাজিত করা কিন্তু খুবই কঠিন। ভিয়েতনামের মতো এই ধরনের একটা টপোগ্রাফিতে, মানে জিওগ্রাফিক্যাল অবস্থানে, তার ভূপ্রকৃতির মধ্যে যুদ্ধ করে যখন আমেরিকা জিততে পারেনি, সে তুলনায় গেরিলা ওয়ার করা, দীর্ঘস্থায়ী যুদ্ধ করার অবস্থা তো ওই দেশবাসীর জন্য উপযোগী হলো ইরান সবচেয়ে বেশি। কাজে ওখানে তাদের জমি দখল করার জায়গা তো খুবই কম আমেরিকার, ওটা একটা কারণ তাদের। এটা কারণ হতে পারে, এটা কারণ হতে পারে।
এবং এই কারণে তারা হয়তো ততদূর সামনে যেতে পারে নাই, পারে নাই। কিন্তু রেজাল্টটা দাঁড়ালো যে ভূ রাজনীতির একটা বিরাট পরিবর্তন হয়ে গেল। এটা আমরা দেখি আগামী দিনে, এটা আমাদের অপেক্ষা করতে হবে। এখন কি দেখেন, কি মনে হয়? না, এখন আপাতত আমরা বিশ্বকে, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিকে আপনার স্থিতিশীল রাখার জন্য চুক্তিটা প্রয়োজন আমরা মনে করি। নাহলে এইটা যদি যুদ্ধটা বিস্তৃত হলে কিন্তু আমরা, যেমন আপনাদের এই তৈলি কি সংকটের মধ্যে আমরা পড়েছি। জি, তো সুতরাং নিশ্চয়ই যত তাড়াতাড়ি বন্ধ হয় ততই ততই আমাদের কল্যাণ। জন্য, আমাদের সেটা জন্য তো মঙ্গল। ঠিকই, জি। কিন্তু যত দূরে হলো, আমরা যাই অবশ্য হলো, যুদ্ধের কিন্তু পার্ট না, অথচ কিন্তু এই এফেক্টটা কিন্তু আমাদের উপরে এসে পড়ছে। তা এখন তো হবেই, এটা গ্লোবাল ভিলেজ, সেটা হবেই। এবং সেটা যে হলো, তার ফলে ভূ রাজনীতির যে পরিবর্তন হলো, তার অভিধা কি আমাদের উপর কি? মধ্যপ্রাচ্যে আমাদের জনশক্তি রপ্তানির ব্যাপারে তো শুধু নয়, দেশের অভ্যন্তরের ব্যাপার আছে, আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের ব্যাপারটাও একটা এখানে আছে। নতুন ইকুয়েশন তৈরি হতে পারে। এনিওয়ে, আমি যারা রাজিকুজ্জামান রতন, আবার আপনার কাছে আসি ওই একই প্রশ্ন নিয়ে, যেটা ওনাকে করছিলাম। আপনি এটা বলতে নিয়েছিলেন, আমি মাঝখানে আবার তার দিকে গেছি। যেমন ধরুন, মধ্যপ্রাচ্যের কিন্তু ভৌগোলিক, সামরিক এবং অর্থনৈতিক অবস্থাটা পাল্টে যাবে এই যুদ্ধের পরে। যুদ্ধে একটা ব্যাপক ডিস্ট্রাকশন হয়েছে, সেটা কিন্তু মধ্যপ্রাচ্যে। ইরান আক্রমণ চালিয়েছে কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। কারণ ইরানের এই স্ট্র্যাটেজিটা ছিল যে আমেরিকার সঙ্গে যুদ্ধ সে করবে কেন, সে যুদ্ধ করবে তার হাতের নাগালের মধ্যে আমেরিকা যেখানে আছে, এবং সেই ক্ষেত্রে ইরান সফল এক। এবং সেটা হলো লো কস্ট ওয়ারফেয়ার যদি বলি, অ্যান্ড হাই ড্যামেজেস, সেটা তারা সাকসেসফুলি করেছে। এরপরে যুদ্ধটা যখন থেমে যাবে, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটা রিকনস্ট্রাকশনের প্রশ্ন আসবে। এই সময় বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক নেওয়ারও একটা প্রয়োজন দেখা দিতে পারে, এগুলো এক। কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে, তাহলে শ্রমিকের মজুরি নিয়ে একটা সমস্যা হতে পারে। 2 নম্বর হলো যে তেলের দাম, যেহেতু ওপেক থেকে দু একটা দেশ আবার বেরিয়ে গেছে, তেলের উপর ওপেকের আগের মতন নিয়ন্ত্রণ থাকবে না, ফলে তেলের দাম কিন্তু কিছুটা ফল করে যাবে। কারণ প্রত্যেক দেশ তার মানে কনস্ট্রাকশন কস্ট মিট আপ করার জন্য তাদেরকে বেশি আকারে তেল তুলতে হবে এবং বিক্রি করতে হবে। তাতে কমে যাবে না বাড়বে? কমে যাবে, তেলের সরবরাহটা বাড়বে, কারণ সে বেশি বিক্রি করতে বেশি চাইবে, তুলবে মনে করছে। বেশি তুলবে, হ্যাঁ বেশি তুলবে। আর তৃতীয়ত যে জিনিসটা হবে, প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা এই যুদ্ধের পরে তাদের চিন্তার জগতে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, আমেরিকার উপর ডিপেন্ডেন্ট থেকে যে শেষ পর্যন্ত কোনো লাভ হলো না, ফলে এই রিয়েলাইজেশনটা কিন্তু অনেকের মধ্যে তখন তৈরি হবে। ফলে তখন বিশ্ব বাণিজ্যেরও গতি প্রকৃতিটা হয়তো এখনকার মতো এককেন্দ্রিক নাও থাকতে পারে, এবং থাকবেও না হয়তো বা। কারণ ইতিমধ্যে একটা জোট হিসেবে চীন, রাশিয়া একটা শক্তি হিসেবে দাঁড়িয়ে গেছে। ইরানও কিন্তু মধ্যপ্রাচ্যে একটা শক্তি হিসেবে দাঁড়ালো। আবার ইরান একদিকে যেমন 16 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ, 9 কোটি মানুষের দেশ, এবং ইরানের একটা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিও আছে। ভিয়েতনাম 3,30,000 বর্গ কিলোমিটারের দেশ, সেই দেশে আমেরিকানরা টিকতে পারে না এই স্থলযুদ্ধে, ফলে আমেরিকাতে টেকার প্রশ্ন আসে না। এই জন্য তারা আকাশ যুদ্ধেই বিজয়ী হতে চেয়েছিল, এবং সেটাও তারা ধাক্কা খেয়েছে। এখন যেটা বাংলাদেশ এখান থেকে কি অ্যাডভান্টেজ নেবে, এই ক্ষেত্রে বাংলাদেশের খুব ভালো একটা মানে হোমওয়ার্ক থাকা দরকার। কারণ আমাদের সম্পদ কি আছে? আমাদের সম্পদ হচ্ছে আমাদের জনশক্তি, আর আমাদের সম্পদ হচ্ছে আমাদের কৃষি। কৃষিটা যদি স্বয়ংসম্পূর্ণ থাকি, তাহলে আমাদের দেশ অনেকখানি ইকোনমিক্যালি তারা সাস্টেনেবল হয়। এই কারণে এই বাজেটে আমরা আমাদের দিক থেকে, বাসদের দিক থেকে বারবার বলেছিলাম, এই বাজেটে মূল ফোকাসটা হওয়া উচিত ছিল কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। কিন্তু আমরা এই 3 জায়গায় কিন্তু খুব ভালো কোনো নজর দেখি নাই। যতটা ডিজিটাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমাদের স্টার্ট আপ ইয়ার ক্ষেত্রে যতটা মনোযোগ দেওয়া হয়েছে, বলা হয়েছে, কিন্তু বাংলাদেশ তো টিকে থাকবে তো শেষ পর্যন্ত খাদ্য। আমি ধরেন বিদেশে আমি আউটসোর্সিং করে কিছু টাকা রোজগার করলাম, খাবারটা তো কিনতে হবে আমাকে। তো ফলে আমাদের নজরটা কিন্তু বেশি দেওয়া দরকার ছিল এইটার জায়গায়। বাংলাদেশ সরকারের এই দিকে খেয়াল রাখতে হবে। কৃষি তাকে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা যোগাবে, কৃষি আবার কর্মসংস্থানের ক্ষেত্রটাও মানে স্থির রাখবে। তার পাশাপাশি হচ্ছে শিক্ষাটা যদি ভালো না থাকে, আমরা তো শ্রমবাজারেও সুবিধা করতে পারবো না। আর যদি ভালো স্বাস্থ্যের অধিকারী না হয়, এখন একটা প্রশ্ন এসছে, ইউরোপের দেশগুলো কেন বাংলাদেশের শ্রমিকের চাইতে নেপালের শ্রমিকদেরকে বেশি পছন্দ করে? তার মধ্যে 2টো ফ্যাক্টর তারা খুব গুরুত্বপূর্ণ দেখেছে। একটা হচ্ছে তাদের শারীরিক সক্ষমতা, 2 হচ্ছে তাদের অ্যাডাপ্টিবিলিটি।
আমাদের বলা হচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েট পাশ করার ছেলে মেয়েরা তারা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ক্লাস 7 সমান। তাহলে এই যে শিক্ষার এই মানের যে ঘাটতি, এর সঙ্গে এখন যে নানা ধরনের শিক্ষা বা মাদ্রাসা শিক্ষার কথা বলছি, মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিন্তু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত কাউকে নিচ্ছে না। ফলে শিক্ষার আধুনিকায়নটা যেমন দরকার, নিজের দেশের জন্য দরকার, শ্রমশক্তিকে ডেভেলপ করানোর জন্য দরকার। এগুলোর দিকে যদি আমরা নজর দেই, আর তার পাশাপাশি যদি আমরা 5 বলছি আমরা বিলিয়ন এক্সপোর্টিং আমাদের সেক্টর আছে, গার্মেন্টসের পাশাপাশি আমাদের লেদার, আমাদের জুট প্রোডাক্টস, আমাদের স্মল মেশিনারিজ এবং আমাদের এগ্রিকালচার প্রোডাক্টস, এগুলোর দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তির চাপে বাংলাদেশকে যেভাবে নাস্তানুবোধ করতে চায়, আমরা যদি তার পাল্টাটা তৈরি করার চেষ্টা করি, এক্ষেত্রে প্রথম লাগবে জনগণের প্রতি দায়, দ্বিতীয়ত জনগণের সক্ষমতা তৈরি। এই দুটো না হলে শুধুমাত্র ওই বাইরে বাইরে ঘুরে ঘুরে কিন্তু আমরা খুব বেশি দেশের জন্য ভালো কিছু করতে পারবো না। থ্যাংক ইউ জনাব মোশাররফ। না, আমি একটু রতন ভাইয়ের সাথে যোগ করি। এই ব্যাপারে নয় আমার প্রশ্ন, আপনি যে কথাটা তুলেছিলেন সেটা একটু কথা বলি। মানে আমার তো সবাই খুব বেশি রেখিত, আরও দু একটা ইস্যু আলোচনা করার ছিলাম আমি আগে থেকে, সেই জন্য বলছি। মানে আপনি এই যে ইয়ের কথা বললেন না, পুষ্টির কথা বললেন, তা আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি যে শূন্য রেখায় একেবারে শূন্য মানুষদের ব্যাপারে সরকার কি করছে? বুঝতে পারলাম তো, পুষিন নিয়ে যেটা জি, মানে একদম নো ম্যানস ল্যান্ডে অনেকগুলো মানুষ আছে না, কি করছে? না, এগুলো তো দেখেন আমাদের এখানে হয়তো একটা মানবিক দিক একটা আলাদা জিনিস, কিন্তু আমরা কেন অন্য দেশের মানুষ নেবো, এইটাও তো একটা প্রশ্ন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে। সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস আমাদের ধন্যবাদ জানাতে হয়, আমাদের বিজেপি কিন্তু খুব চমৎকার ভূমিকা রাখছে। আপনি যদি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে, তারা আমাদের কাউন্টার পার্ট ভারতের সাথে সেখানে বার্গেনিং করছে, ঢুকতে দিচ্ছে না, তারা ফ্ল্যাগ মিটিং করছে। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের বাংলাদেশের রোলটা এখনো পর্যন্ত সঠিক অবস্থায় আছে। আমি একটু রতন ভাইয়ের সাথে একটু যোগ করতে চাই, যদি আপনি অ্যালাউ করেন আমাকে। জি, যেমন রতন ভাই বলেছে আমরা সক্ষমতা অর্জনের জন্য আমাদের, রতন ভাই যদি একটু বাজেটটা দেখেন, এবার বাজেটে কিন্তু আমরা শিক্ষাক্ষেত্রে কিন্তু আগে ছিল 1.29 পয়েন্ট, আর সেখানে কিন্তু আমরা 2% এবার জিডিপির আমরা প্রস্তাব করা হয়েছে, এখনো তো বাজেট পাস হয়নি। তারপর দেখবেন এই যে বিদেশে যে যারা আমাদের কর্মসংস্থানের জন্য ল্যাঙ্গুয়েজ একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এবার কিন্তু একেবারে ক্লাস 6 থেকে শুরু করে আমরা কিন্তু একটা 3rd ল্যাঙ্গুয়েজ সবাইকে বাধ্যতামূলক পড়তে হবে, সকল স্টুডেন্টকে আলাদা পড়তে হবে, এটা যাতে বাইরে এর মধ্যে ইংলিশ আছে, জাপানিজ আছে, চাইনিজ আছে, আপনার আরবি আছে, যে সে চয়েসে নিতে পারবে। 8টা মানে ভাষাকে ফিক্সড করেছে, এর মধ্যে যে কোনো একটাকে তাকে পড়ে কিন্তু তাকে পাশ করতে হবে। অর্থাৎ কেউ যদি বিদেশে যায় তাতে ভাষাগত সংকটটা যে দেয় তাকে তার মধ্যে কোনো কাজ না করে, যে সেইটা উতরে যেতে পারে। তারপর আপনি দেখবেন এই যে কথাটি বলেছে, আমরা যদি নিজেরা সক্ষমতা অর্জন করতে পারি, এই যে কৃষির ক্ষেত্রে আপনি দেখেন বিএনপির একটা বিরাট কর্মসূচি এই গভর্নমেন্টের, যে খাল খনন করলে একদিকে যেমন পানির প্রবাহ বাড়বে, অন্যদিকে খাদ্য উৎপাদন বাড়বে, এবং সেখানে কিন্তু একটা কর্মসংস্থানের একটা বিরাট পরিবেশ তৈরি হবে। এইগুলি কিন্তু আমাদের এই বাজেটে রেখে কিন্তু আমরা এইদিকে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং আমরা যদি এগুলি বাস্তবায়ন করতে পারি, আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন আসতে পারে। জি, রাজিকুজ্জামান রতন, একদম অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটাও আবার খুব আলোচিত বিষয়। এই যে দুবাইতে আমাদের সাবেক আইজিপি বেনজির আহমদ গ্রেপ্তার, তারপরে যা হয়েছে সবই জানেন, ফিরে আনা হোক, আনছে না, আবার নতুন প্রশ্ন তৈরি হয়েছে। আজকে আমি আসবার আগে টেলিভিশনে দেখলাম যে বাংলাদেশ সরকার একটা নোট পাঠিয়েছে, তার উপরে ডিটেলস লিখে দুবাই গভর্নমেন্টকে বলেছে তাকে যাতে তাড়াতাড়ি ফিরে আনা হয়। তো এই প্রত্যর্পণ তো কোনো চুক্তি আমাদের তাদের সাথে নাই, কি দাঁড়াতে পারে? এটা দুটো কাজ হতে পারে, আমাদের সবাই কিন্তু দুটো বিষয় হতে পারে। যে একটা হচ্ছে বাংলাদেশ তার দায়টা পালন করলো, মানে সরকার, যে আমরা ফেরত চেয়েছি, কিন্তু এটা একটা গিট্টু লেগে থাকবে যে প্রত্যর্পণ চুক্তি যেহেতু নাই, ফলে যদি না পাঠায় কি করতে পারবে। তো এটা হলো একটা দিক। যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে এত বড় ক্ষমতাধর পুলিশের একজন আইজি, তিনি কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত ছিলেন সেগুলো যেমন পাবলিকলি চলে আসছে। দ্বিতীয়ত, যত বড় দুর্নীতিগ্রস্ত হওয়া, শেষ পর্যন্ত তোমার দেশ ছেড়ে পালাতে হয়। ভবিষ্যতের জন্য এই শিক্ষাটাও যদি থাকে যে জনগণকে দমন করা যায়, জনগণকে নিষ্পেষণ করা যায়, লুণ্ঠন করা যায়, সব করা যায়, কিন্তু জনরোষের মধ্যে মুখে পড়লে আবার পালাতেও হয়, এই শিক্ষাটা যদি তাদের মধ্যে থাকে, তাহলে আমরা
প্রশাসনের দুর্নীতি এবং পুলিশের দুর্নীতি, এটার বিরুদ্ধে হয়তো একটা সামাজিক প্রতিরোধটা আরও শক্তিশালী করতে পারবো। ইতিমধ্যে দেখুন বলা হয়েছে কি আগের মতো করেই যে আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিলে তাদের দুর্নীতি কমবে, কিন্তু বাস্তবে এর আগেও বেতন বাড়ানো হয়েছে, তাতে দুর্নীতি কমেনি, বরঞ্চ দুর্নীতির রেটটা বেড়েছে। দুর্নীতি কমানোর জন্য আসলে জনসচেতনতা দরকার এবং জনপ্রতিরোধটাও দরকার। কিছু বলবেন? হ্যাঁ, আমি একটু বলতে চাই যে এই যে বেনজির কিন্তু নিজে নিয়ে একা তৈরি হয়নি, এটা কিন্তু কারো পৃষ্ঠপোষকতা ছিল। এইটাও কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা যে কাউকে আমরা যদি তৈরি করি সে আমাদেরকে রক্ষা করতে পারেনি। আমি একটা কথা প্রায় বলি, দেখেন শেখ হাসিনার আমলে 300 এমপি তার ছিল, সব হুজুল্লাহ চেয়ারম্যান তার ছিল, মেয়রগুলি তার ছিল, ইউনিয়ন পরিষদ তার ছিল, কিন্তু তাকে রক্ষা করতে পারেনি। সুতরাং আপনি যদি সুশাসন না দিতে পারেন, জনগণের পালসটা বুঝতে না পারেন, তাইলে কিন্তু আপনিও টিকতে পারবেন না, আমিও টিকতে পারবো না। এই উপলব্ধিটা যদি আমাদের মধ্যে হয়, তাহলে আপনি যে সংকটটা বলেছেন, এই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এই জায়গাগুলি আমরা আগামী দিনে আমরা মোকাবেলা করতে পারব। থ্যাংক ইউ জনাব এম মোশাররফ হোসেন এবং জনাব রাজিকুজ্জামান রতন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক শেষ করতে যাচ্ছি, কিন্তু আজকে আমরা আলোচনা করেছি দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সব শেষে যে প্রশ্ন করেছি সেটা আমি আগে বলি, মানে ওনারাই বলেছেন, আমার নতুন করে বলবার দরকার নেই, কিন্তু শেষের কথাটা বা শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যতই শক্তিশালী মানুষ হন, শেষ পর্যন্ত আপনার শক্তির কোনো দাম নেই যদি আপনি জনগণের শত্রুতে পরিণত হন। যে অন্যায়, অত্যাচার, নির্যাতন বেনজির করেছেন, তার ফলে যেভাবে জনরোষে পড়েছেন, তার ফলে যেভাবে তিনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন, এখন ফিরে আসবার সময় একজন মানুষকে কতখানি অপদস্থ হতে হচ্ছে বিদেশের মাটিতে বুঝে দেখেন। আইনের ফাঁক দিয়ে অন্য কোনো রকম ফন্দি ফিকির করে তিনি বেরিয়ে যেতে পারবেন কি না, আবার তার বাংলাদেশ প্রত্যাবাসন নিয়ে আমাদের কোনো প্রত্যর্পণ নিয়ে কোনো সমস্যা হবে কি না, সে সম্পর্কে চূড়ান্ত কথা হয়তো আমরা বলতে পারছি না, কিন্তু আমরা মনে করি তিনি বাংলাদেশের বেনজির, যে এখানকার আইজিপি ছিলেন, যত বড় অত্যাচার করেছেন তার শাস্তি এই দেশের মাটিতে হতে হবে। তার জন্য আমরা তাকে ফেরত চাই, এটা সমস্ত মানুষের আকাঙ্ক্ষা। আরেকটা জিনিস দেখেন, এটার সঙ্গে মিলেই হয়তো বলতে পারি, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এই স্বাধীনতার পেছনে ভারতের অনেক বড় অবদান ছিল। ঠিক সেই সময় চীন আমাদের ভেটো দিয়েছিল জাতিসংঘে ঢুকতে, রাশিয়া আমাদের পক্ষে ছিল, আমেরিকা আমাদের বিপক্ষে ছিল। এখন পাশাটা উল্টে গেছে। এই 50 বছর 56 বছরে আন্তর্জাতিক শক্তিগুলোর সাথে আমাদের শক্তির কত রকম চড়াই উতরাই হয়েছে, কত রকম টানাপোড়েন চলেছে, চলবার পরে এখন আমাদেরকে আবার নতুন করে মূল্যায়ন করতে হচ্ছে। আমরা আমাদের যাত্রাপথে, আমাদের অগ্রযাত্রায়, আমাদের উন্নতির পথে কাদেরকে সামনে পেতে পারি, কীভাবে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে সংহত থাকে, এটা যাতে সুদৃঢ় থাকে, আমাদের জনগণের যাতে কল্যাণ সম্পূর্ণ হয়, তার জন্য আমরা কাদের সঙ্গে যেতে পারি, সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা তারা করেছেন। আমরা শুধু বলবো, বাংলাদেশকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে জনগণের কল্যাণ, দেশের উন্নয়ন বিষয়টা বিবেচনা করে সবার সাথে যতখানি সুসম্পর্ক বজায় রেখে যায়, সবার আগে বাংলাদেশ, এই কথাটা মনে রেখে, না কারো স্লোগানের কথা বলছি না, নিজের কথা বলছি, বাংলাদেশের স্বার্থকে বিবেচনা করেই আমরা সামনের দিকে যাব এবং দেশকে আমরা সামনের দিকে নিয়ে যাব। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।